তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। হ্যাঁ, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে সম্পর্ক জানা আছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস কে হয়, কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা পিভি এর গ্রাফটাকে আগে একটু দেখে নিতে পারি। তাহলে পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি নিশ্চয়ই বুঝতে পারছো। পি ইকুয়ালস লেখা যাবে কে বাই ভি টু দি পাওয়ার গামা। আমরা সবাই নিশ্চয়ই এটা জানি যে গামার যে ভ্যালুটি হয় সেটা সবসময় একের থেকে বড় হয়। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ভি যত বাড়বে তাহলে একের পর বড় আর বেশি পাওয়ার হয়ে যাচ্ছে, তত পি কমে যাবে। তাহলে আমাদের গ্রাফটা একটু আমরা এখানে এটা চাপ, এটা হচ্ছে আমাদের আয়তন। তো বুঝতে পারছি এটা চাপ, এটা হচ্ছে আমাদের আয়তন। তার মানে হচ্ছে ভি যত বেড়ে যাবে তাহলে চাপ তত কমে যাবে বেশি হারে। সমষ্টিতে আবার শুধু ভি ছিল, এখানে ভি টু দি পাওয়ার গামা, গামা যেটা একের থেকে বেশি, মানে বেশি হারে কমে আসবে। তার মানে এইটা বেশি স্লপ হবে। এইভাবে করে হচ্ছে সমষ্টি প্রক্রিয়াটা এ থেকে বিতে চলে যায়, এ থেকে বি পয়েন্টে চলে যায়। তাহলে এইখানে আমি বুঝতে পারছি এ থেকে যদি বিতে যায় তাহলে ওয়ার্ক ডানটা কতটুকু হবে। ওয়ার্ক ডানটা হবে এইখানে যতটা এরিয়াকে সে কভার করে, মানে এই কার্ভ যে পার্টটা আছে সেটা যতটা ক্ষেত্রফলকে কভার করে, এটাকে বলা যেতে পারে এরিয়া আন্ডার দ্য কার্ভেচার। তাহলে এটাকে আমরা বলতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল। এইটাই হবে হচ্ছে সমস্ত প্রক্রিয়াতে সরি অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃত কাজ। ওকে ফাইন। তাহলে এই ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটর থেকে কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে কাজটা পজিটিভ হবে, দ্যাট বিকজ ইন্ডিকেটরের দিকটা এ থেকে বি এর দিকে, মানে আসলে ভলিউমটা ভি1 থেকে ভি2 হয়েছে। লেটস সে এখানে ভলিউম ভি1, এখানে প্রেসার পি1, এখান থেকে এই অবস্থাতে আসছে যেটা হচ্ছে ভি2 পি2। বাই দ্য ওয়ে এখানে সবাই নিশ্চয়ই এইটা বুঝতে পারো, সেটা হচ্ছে কোনো পয়েন্টেরই কিন্তু এখানে টেম্পারেচার ফিক্সড না, কথাটা সমষ্ণ না। প্রতি পয়েন্টেই আসলে টেম্পারেচারটা কি হবে, প্রতি পয়েন্টেই আসলে টেম্পারেচারটা ভিন্ন ভিন্ন হবে। বরঞ্চ যখন প্রসারণ হয় তখন আস্তে আস্তে টেম্পারেচার কমতে থাকে। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের টেম্পারেচার টি1, এই পয়েন্টের টেম্পারেচার আছে টি2। এখান থেকে এভাবে করে টেম্পারেচার চেঞ্জ হয়, ভিন্ন ভিন্ন পয়েন্টে টেম্পারেচার ভিন্ন, কারণ এটা তার রুদ্ধতাপীয় তাপমাত্রা চেঞ্জ হয়। ঠিক আছে, এখন ওয়ার্ক ডান বের করবো। সো আমাদের বেসিকটা সিম্পল, ওই একটাই কাজ। ডিডব্লিউ ইকুয়ালস টু কি জানি আমরা, পিডিভি। তো ইন্টিগ্রেট করবো বোথ সাইড। তাহলে এখান থেকে ইন্টিগ্রেট করলে টোটাল ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2। বুঝতেই পাচ্ছি আমাদের এখানে ভলিউম দেখে বোঝা যাচ্ছে ভলিউমটা ভি1 থেকে কোথায় গিয়েছে, ভি2 তে, মানে ভলিউমটা বেড়েছে যেহেতু ইন্ডিকেটর এ থেকে বিতে এসছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পি এর ভ্যালুটা বসাতে হবে, যেটাকে ইন্টিগ্রেট করতে হবে ভি দিয়ে। তাহলে ভি1 বাই ভি2। এখন হচ্ছে পি এর সম্পর্ক। তো পি এর সম্পর্ক তো এখানে আমরা পেয়েছি, পি কত হবে, কে বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এখানে লিখে দিলাম কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি। তাহলে তো হলো এই কে তো কনস্ট্যান্ট। তাহলে আমাদের ইন্টিগ্রেশন থেকে এই কেটাকে বের করে নিয়ে আসবো, কেটাকে বের করে নিয়ে এসে এখানে হচ্ছে ভি1, এখানে হচ্ছে ভি2। তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, যেহেতু 1 বাই ভি থাকে, ডিভি। সো এই ইন্টিগ্রেশন আমরা সবাই করতেই পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই লাইনটা স্কিপ করছি। ইন্টিগ্রেশনের বেসিক যারা জানো আর যারা জানো না তারা মেনে নিচ্ছ যে এরপরে এই লাইনটা আসে। ওকে, এটা খুব সোজা জিনিসপত্র, এমন আহামরি কিছু আমি স্কিপ করছি না। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে একবারে ইন্টিগ্রেট করে যদি আমি লিমিটটাও বসাই দিই, মানে হচ্ছে প্রথমে ভি2 বসাবো, দেন ভি1 বসায় বিয়োগ করে দিব আর কি, লিমিটটাও যদি একবারে বসাই দেই, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা চলে আসবে একবারে, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা আসবে এন আর ডিভাইড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। বেশ কিছু স্টেপ এখান থেকে স্টেপ আপ করার পরে আমরা ফাইনালি এই ফর্মুলাটা পাবো। তো এইটাই আসলে আমাদের প্রথম ফ্রেশ আকারে যে ফর্মুলাটা আসে এইটা। তাহলে এইটা আসলে মনে রাখতে হবে, মধ্যা কথা। ওইখান থেকে ইন্টিগ্রেট করে কিছু ফর্মুলা, কিছু ডেটা এদিক থেকে ওদিক থেকে সূত্র থেকে বসালে এইটা পাবো। এইটা আমাদের মেমোরি করতে হবে। তাহলে এখানে আসলে কোনটাকে কি বলে আমরা একটু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই এনটা কি, এনটা তো মূল সংখ্যা, কত মোল গ্যাস আছে আর এর ভ্যালু জানি। সিগমাটা কি হচ্ছে, ওই যে বলেছি সিগমাটা বলা থাকবে, যেটা মোলার গ্যাস ধ্রুবক সিপি বাই সিভি। আমরা জানি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বি পরমাণু যদি গ্যাস হয় তাহলে 1.4, আর যদি 3 পরমাণু বা তারও অধিক হয় তাহলে হচ্ছে 1.33 হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গামার ভ্যালুর একটা রেঞ্জ। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো কোনো একটা ভিডিওতে, আপাতত এতটুকু জানা চলছে। ওকে, আর টি2টা হচ্ছে কি, এই যে তাপমাত্রা
নতুন অবস্থায় যে আসছে সেখানে তাপমাত্রা কত হয়েছে, আর T1টা কি হবে, T1টা হচ্ছে যেখান থেকে আসছে সেখানে তাপমাত্রা কত ছিল। তাহলে তাপমাত্রা কত চেঞ্জ হচ্ছে সেটা জানতে লাগবে, কত মোল গ্যাস ছিল জানতে হবে, আর মোলার গ্যাস ধ্রুবক, গ্যাসটা 2 পারমাণবিক 3 পারমাণবিক না 1 পারমাণবিক এটা জানতে হবে। তো এই পুরো জিনিসটাকে আমরা একটু সুন্দর করে প্রিসাইজলি লিখে নিচ্ছি। সবসময় একটু চিত্রের সঙ্গে মিলায় ফর্মুলা পাবার পরে ফর্মুলা নিয়ে একটু খাটাখাটি করতে হয়, যে ফর্মুলাগুলো একটু বড় হয় সেই ক্ষেত্রে আমরা বেশ ভালো আউটপুট পেয়ে যাই। তাহলে আমরা দেখেছি এটা এরকম হয়, এবং এই প্রক্রিয়াটা আমরা প্রসারণ নিয়েছি, মানে এ থেকে বি এর দিকে নিয়েছি, যাতে করে আমাদের এইখানটাতে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কাজটা পজিটিভ হয়, আয়তন বেড়েছে। মানে এখানে আয়তন ছিল V1, দেখতেই পাচ্ছ এ থেকে বিতে গেলে আয়তনটা বেড়ে যায়, আয়তন বাড়লে কাজটি ধনাত্মক হবে। তাহলে এইখানে যে কাভার্ড এরিয়া এবিটা যতটা ক্ষেত্রফলকে ঘিরে ধরবে এক্স অক্ষের সাথে, সেটাকেই আমরা বলবো হচ্ছে ওয়ার্ক ডান বাই অ্যাডিয়াবেটিক প্রসেস বা রোধতাপীয় প্রক্রিয়ার কাজ। তাহলে এই কাজের সূত্র আমরা কি পেলাম, NR 1 মাইনাস গামা T2 বাই T1। তো আমি স্পষ্টভাবে এখানে সবগুলো লিখে দিচ্ছি। এই পয়েন্ট হচ্ছে V1 P1 চাপ আয়তন, এই হচ্ছে V2 P2। তাপও আসলে এখানে চেঞ্জ হয়, এটা বলে দেওয়া ভালো। এই পয়েন্টে তাপ ছিল T1, এখানে তাপ T2। এখন খেয়াল করো এই পুরো অংশটাকে কিন্তু তাপের পরিবর্তন বলা যেতে পারে। তাহলে সূত্রটাকে আরেকটা রূপে লেখা যেতে পারে NR 1 মাইনাস গামা DT, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখান থেকে মজার ব্যাপার কি, দেখো ডিটিটা যদি মাইনাস হয়, খেয়াল করো গামা তো সবসময় একের বড়, তাহলে নিচের এই ভ্যালুটা তো সবসময় কি হবে মাইনাস, 1 থেকে একের বড় কিছু বিয়োগ করছি, তবে নিচে এটা তো মাইনাস ফিক্সড আছে। ডিটি যদি মাইনাস হয় তাহলে এই মাইনাস মিলেই অ্যাকচুয়ালি কাজটা কি হবে, প্লাস হবে। মানে মধ্যা কথা ডিটি মাইনাস হতে হলে খুব সহজেই বোঝা যাচ্ছে এই T2টা হতে হবে T1 এর থেকে কম, তাহলেই তো পার্থক্যটা মাইনাস আসবে। মানে মধ্যা কথা T1 সবসময় T2 এর থেকে বড় হবে। T1 মানে কোথায়, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। T1 মানে হচ্ছে এখানে যে তাপমাত্রা, সেটা এই পরবর্তীতে ফাইনালি যে জায়গায় আসবে তার থেকে কিন্তু ওইখানে তাপমাত্রাটা বেশি থাকে। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি কৃতকাজ প্লাস হয় সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা কমে যায়, মানে T2টা ছোট হয়, আগের তাপমাত্রা যা থাকে তার থেকে কম তাপমাত্রায় চলে যায়, তাপমাত্রা কমে যায়। এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রথম যে তাপমাত্রা থাকে কাজটি যদি পজিটিভ হয়, যদি আয়তন বেড়ে যায় তাহলে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T2 মানে ফাইনালি যে তাপমাত্রা হয় সেটা কমে যায়। তাহলে এই ফর্মুলাটা আমরা সবাই মনে রাখতে পারি, সেই ফর্মুলাটা যে স্টেটে এখানে আছে সেইভাবে মনে রাখতে হবে। আমি কিন্তু এখানে অনেকগুলো স্টেটে দিয়েছি, NR বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1 অথবা NR বাই 1 মাইনাস গামা DT। আবার মনে রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলা যায়, প্রত্যেকটা পয়েন্টে মনে করো এখানে চাপ হচ্ছে V প্রাইম P প্রাইম, ঠিক আছে, তাহলে এই V প্রাইম P প্রাইম ইকুয়ালস টু NR T প্রাইম, এখানে তাপও তো আলাদা। ঠিক তেমন করে মনে করো এই পয়েন্টের চাপ হচ্ছে V ডাবল প্রাইম P ডাবল প্রাইম, তাহলে N তো সব পয়েন্টে এক মোল সংখ্যা, তাহলে এখানে তাপ আলাদা T ডাবল প্রাইম। তাহলে এইখান থেকে একটা কথা কিন্তু বলা যায়, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন বিন্দুতে তাপমাত্রা ভিন্ন ভিন্ন, আয়তন বাড়তে থাকলে তাপ কমতে থাকে, এবং যে কোনো বিন্দুতে যদি আমি তাপ চাপ আয়তনের গুণফল নেই তাহলে ওই বিন্দুর টি নিতে হবে। ঠিক আছে, অনেকের এরকম একটা বদ্ধমূল ভুল ধারণা আছে, সেটা হচ্ছে PV ইকুয়ালস টু NRT বুঝি শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়ার জন্য অ্যাপ্লিকেবল। না, এটা কিন্তু হলো না, এটা সব গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এটা একটু দেখবা, এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ সব গ্যাসের ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ফিক্স দেখে সব বিন্দুর PV এর গুণফলই NRT হয়, কারণ সব বিন্দুর T ফিক্সড। বাট দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি স্পষ্টতই দেখতে পাচ্ছ যে প্রতিটা বিন্দুর তাপমাত্রা, রুদ্ধতাপীয় ক্ষেত্রে তুমি স্পষ্টতই দেখতে পাচ্ছ প্রতিটা বিন্দুর তাপমাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন, প্রতিটা বিন্দুর তাপমাত্রা কিন্তু দেখো এটা T প্রাইম, এখানে T ডাবল প্রাইম, তাহলে প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা ইনটু NR ওই বিন্দুর চাপ ইনটু ওই বিন্দুর আয়তনের গুণফলের সমান। মানে বিন্দুতে বিন্দুতে NRT ইকুয়ালস ওই বিন্দুর চাপ ওই বিন্দুর আয়তন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা বলার কারণ কি, এটা বলার কারণ হচ্ছে এই সূত্রকে একটু মডিফাই করব। আমরা দেখছি রুদ্ধতাপীয় কৃত কাজ NR ইকুয়ালস 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাইলে আমি 1 বাই 1 মাইনাস গামা যদি লিখি NR T2 ভিতরে গুণ করাই দিচ্ছি NR T1, তাহলে দেখো তো T1 কোন বিন্দুর টেম্পারেচার, T1 কিন্তু এই প্রথম বিন্দুর টেম্পারেচার। তাহলে বুঝতেছি এই যে প্রথম বিন্দুর টেম্পারেচার, এই জায়গাটাতে
আমি কিন্তু একবারে প্রথম বিন্দুর তাপমাত্রা নিলে এনআর তো সব জায়গায়, এন তো সব জায়গায় সমান, একই পরিমাণ মোলের উপর কাজ করছি। প্রথম বিন্দুর তাপমাত্রা নিলে এটা ওই প্রথম বিন্দুর চাপ আয়তনের গুণফলের সমান হবে। ঠিক তেমন করে এনআর টি2, এটা কোন বিন্দু দেখো তো, টি2 কিন্তু শেষ বিন্দু যেখানে আসছে বি বিন্দুতে, তাহলে এনআর টি2 নিলে এটা কিন্তু ওই বিন্দুর চাপ আয়তনের গুণফলের সমান হবে, যেটা হচ্ছে পিভি ভি2 ভি2। তাহলে দেখো সূত্রটা আরেকটু চমৎকার ফর্মে আসে, সেটা হচ্ছে W = 1/1 - গামা, লিখতে পারবো P2 V2 - P1 V1, মানে যেখানে গেছে তার চাপ আয়তনের গুণফল মাইনাস করতে হবে যেখান থেকে আসছে তার চাপ আয়তনের গুণফল। এটা মনে রাখবো কখন? মনে রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু চাপ এবং আয়তনের গুণফল বলে দেয় তাহলে ডিরেক্টলি এটা দিয়ে আমরা অঙ্কটা করব। আর যদি মোল সংখ্যা বলে দেয় এবং তাপমাত্রার পরিবর্তন বলে দেয় তাহলে আমরা এখান থেকে অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, চলো। আর এগুলো তোমরা ভিডিও পজ দিয়ে থেমে থেমে তুলে লিখে দিতে পারবা নিজের জন্য। তাহলে একটা ছোট্ট অঙ্ক করি। মনে রাখবা হঠাৎ যে কোনো পরিবর্তন হচ্ছে রুদ্ধতাপীয়, হঠাৎ করে ঘটে গেলে তাপের আদান প্রদান হওয়ার সময় পায় না, এই জন্য ডিকিউ ইকুয়ালস কত হয় 0। দ্রুত বা সাডেন চেঞ্জ, ফেটে যাওয়া, ছড়িয়ে পড়া বডি স্প্রে থেকে, এগুলি সব হঠাৎ পরিবর্তন। সাডেন চেঞ্জ মানে হচ্ছে রুদ্ধতাপীয়। হঠাৎ করে 5 মোল গ্যাস এর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে 5 মোল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে কৃত কাজ কত? সবাই নিশ্চয় স্টেটমেন্ট পড়ে ফেলেছি, তাহলে আমরা কোথায় কোথায় আসলে নোট করব। হঠাৎ বুঝে গেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এন দ্বারা বলছি মোল সংখ্যা 5, অক্সিজেন গ্যাস দ্বিপরমাণুক মানে 1.4, তাপমাত্রা কমে গেছে এতটুকু মানে ডিটিটা কত -20 কেলভিন। মাইনাস কেন 20 কেলভিন দিলাম? কথা আমরা জানি কেলভিনে তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তনের কি হয় সমান হয়, যেহেতু পরিবর্তন নিচ্ছি। তাহলে হঠাৎ মানে রুদ্ধতাপীয়, ওয়ার্ক ডানের যে সূত্রটা জানি, ডিরেক্ট সূত্র এনআর 1 - গামা ডিটি, তাপমাত্রার পরিবর্তন। তো চলো ডেটা বসাই, কত মোল? 5 মোল। আর এর ভ্যালু এসআই তে 8.316 বা 314 যেটা দেওয়া থাকবে আর কি, বা 8.316 দিলেই হচ্ছে। দ্বিপরমাণু হলে 1.4। আর গামাটা আমরা কি বলেছি কমেছে, এই যে কমে গেলেও মানে হচ্ছে এটা মাইনাস, তাহলে কত হবে বলতো -20 কেলভিন। তাপমাত্রা পরিবর্তন একবারই তো দেওয়া আছে, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব আসলে তাতে কতটা কাজ হবে। তো তোমরা সবাই ওই যে বলেছি বাসায় কিন্তু ক্যালকুলেশন করবে, এই যে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি দেখে বসে রেখে দিলা যে এই তো ভাইয়া করে দিছে হয়ে গেছে, তাহলে কিন্তু আর হবে না। হ্যাঁ, সবাই বাসায় ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। ফাইন, এটা করলে মোস্ট প্রবাবলি আমি ভুল করিনি, তবে আমি অনেক ভুল করি। তাহলে এটা হবে হচ্ছে 20790 পজিটিভ আসছে, কারণ এইটাও নেগেটিভ আর এইখান থেকে সবসময়ই আসে নেগেটিভ, তাহলে এই দুই নেগেটিভ মিলে হয়ে গেল পজিটিভ। তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু কাজটা হয়ে যেতে পারে নেগেটিভ, তাহলে নিশ্চয়ই এটা সবাই পারবে। ঠিক আছে, তো চলো আমরা আরেকটি অঙ্ক করে ফেলি। হঠাৎ, হঠাৎ মানেই তোমাকে ইঙ্গিত দিল, হঠাৎ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইডের চাপ ও আয়তন থেকে পরিবর্তিত হয়ে চাপ 4 নিউটন পার মিটার হলে কৃত কাজ কত? ওকে, তাহলে আমরা কোথায় কোথায় টার্গেট করব? হঠাৎ বুঝছি রুদ্ধতাপীয়, চাপ আয়তনের কথা বলছে, তাহলে রুদ্ধতাপীয়র একটা কাজের সূত্র আমরা জানি 1/1 - গামা, শেষ বিন্দুর চাপ আয়তনের গুণফল মাইনাস প্রথম বিন্দুর চাপ আয়তনের গুণফল।
প্যারা হচ্ছে প্রথম বিন্দু চাপ আয়তন কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, ভালো কথা, P1 V1 আছে, বাট দ্বিতীয় বিন্দুর P2 আছে, V2 কোথায়? V2 নাই। বাট আমরা এটা কিন্তু জানি দ্রুততাপীয় প্রক্রিয়া P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে কিভাবে হবে দেখো, বুঝতেই পাচ্ছি, এটা লিখতে পারবো P1 বাই P2 V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা। তাহলে এই P1 এর ভ্যালু হচ্ছে 2, P2 এর ভ্যালু হচ্ছে 4। আর এখানে দেখো V2 তো আমি জানি না আসলে, V2 তো আমার লাগবে, আর V1 টা আমার জানা আছে, V1 টা কত? 4 হোল টু দি পাওয়ার গামা। গামার ভ্যালু 1.4। মনে রাখবা কার্বন ডাই অক্সাইড একটু ব্যতিক্রম, 3 পরমাণু হলেও তার স্ট্রাকচার সরলরৈখিক হওয়াতে সেটা দ্বিপরমাণুকের মতো হচ্ছে গামা দেখায় 1.4। ওকে, তাহলে এখান থেকে আমরা V2 টা বের করে ফেলি। আচ্ছা, তো এখান থেকে আমি যদি V2 টা বের করি তাহলে V2 এর ভ্যালুটা আসে, মোস্ট প্রবাবলি ভুল করার কথা না, ভুল করিও নিয়ত, এত মিটার কিউব। তাহলে আমাদের V2 হয়ে গেল। এবার তো ডেটা বসাও, জাস্ট বসা হয়ে গেল, তাই না? P2 কত? নতুন অবস্থাতে P2 হইছে 4, আর V2 আমি বের করে নিছি ওই অঙ্ক করে, কত? 2.43। আর P1 আগে কত ছিল? 2, আর V1 আগে কত ছিল? 4। আর গামা কত? যেহেতু কার্বন ডাই অক্সাইড 1.4 দ্বিপরমাণুকে প্রদর্শন করবে। So let's jump into the answer. এই যে ডেটাটা কিন্তু একটু সাবধানে বসাবো তোমরা সবাই, হ্যাঁ? এটা তোমাদেরকে বলার মাধ্যমে নিজেকে বলে নিচ্ছি আর কি। I used to do the mistake at the last 3 steps. একটা মুভি আছে দা ওয়াক, তোমরা দেখে থাকবে হয়তো, ওয়ার্কার মানে একটা লোক দড়ির উপরে হাঁটে। তাহলে ওর হচ্ছে বিগেস্ট লার্নিং অফ মানে হিজ এক্সপেরিয়েন্স, সে হচ্ছে যে কি বলে বিজনেস টাওয়ার অফ ইউএসএ ও লন্ডন কোন একটা ইসের উপরে ওই যে দড়ি লাগায় বড় বিল্ডিং হাঁটতো আর কি। তার বিগেস্ট এক্সপিরিয়েন্স ছিল ওইটার উপরে হাঁটা, হাতে লাঠি নিয়ে, যে মিনা কাটানো দেখছিলাম তাই। তো বলছিল আর কি যে ও সব সময় দেখছে, ওর গুরু ওকে বুঝায় যে সব থেকে বড় মিস্টেকটা আসলে যারা এই যে ওয়ার ওয়ার্কার বা তারে হাঁটে যারা, লাস্টের 3 স্টেপের আগে দেয় করে। সবসময় দেখা যায় ফলিং হয় হচ্ছে লাস্ট 3 স্টেপে, মনে করে কি সাফল্য এসে গেছে, তখনই হচ্ছে কি এক্সাইটমেন্টে কনফিডেন্স কমে করে যায়। তো মেজরিটি ভুল করেছে লাস্ট 3 স্টেপ। ওখান থেকে লার্নিং ছিল যে your last 3 steps are the most important steps you need to take. Okay, so এটাই আমার ওইটাই হইতো আর কি, লাস্টে যখন ডাটা বসাইতে যেতাম করতাম একটা ভুল, লাস্ট 3 স্টেপে ভুল হয়ে যেত। So hopefully you guys shouldn't do that. Fine, কি যে লিখছি, ওকে আচ্ছা হ্যাঁ চলে আসছে, রিচেক করবো একবার। আনসারটি মাইনাস আসছে 4.8, হতে পারে মানে সিস্টেম কাজ করেনি, সিস্টেমের উপরে কাজ করা হয়েছে, সেটা পসিবল। তো আমি আরেকটা চেক দিয়ে নিচ্ছি। এটাই আসছে 4.8 না 4.3 আসছে, আমি ভুল দেখেছি, দেখছো যে লাস্ট স্টেপে যাই ভুল করে দিয়েছি 4.3। দ্যাটস অল, মানে হচ্ছে এবার আসলে সিস্টেমের আয়তন আসলে কমেই গেছে, দেখেই তো বুঝতেছি। আয়তন আগে ছিল 4, এখান থেকে দেখতে পাচ্ছ আগে ছিল 4, এখন হয়েছে কত আয়তন? V2 কত হয়েছে? 2, মানে আয়তন তো কমছে। আয়তন কমছে মানে কি? অবশ্যই কাজটি ঋণাত্মক হয়েছে এবং সেটাই মাইনাস আসছে, মানে সিস্টেমটাকে চাইপা ধরছে পরিবেশ। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে। সো দ্যাটস অল, সিম্পল। তাহলে আমরা নিশ্চয়ই সমস্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃতকাজ যখন বের করবো তখন এই ফর্মুলাগুলোকে ডিসাইসিভলি ইউজ করতে পারলে উইডন্ট মেক এনি মিস্টেক। থ্যাংক ইউ এভরিওয়ান।